ফিরলাম বিরতির পর এই মুহূর্তে সবথেকে বড় খবর, দেশ জুড়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। রাজস্থান ছত্তিশগড়ে শেষ গেরুয়া রাজ। দেশ জুড়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, দুই রাজ্যেই জিততে চলেছে কংগ্রেস। যদিও এখনো পর্যন্ত পুরো ফলাফল আসেনি, কিন্তু অনেকটাই এগিয়ে কংগ্রেস। মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই, অধিকাংশ আসনেই এগিয়ে কংগ্রেস। মধ্যপ্রদেশও হাড্ডাহাড্ডি লড়াই। কংগ্রেসের হাতছাড়া হচ্ছে মিজোরাম কংগ্রেসের হাতছাড়া। লালথান হাওলার মিজো ন্যাশনাল ফ্রন্ট সেখানে সরকার করতে চলেছে। দেশ জুড়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। তেলেঙ্গানায় সরকার করছে টিআরএস। রাজস্থান ছত্তিশগড়ে কিন্তু বিজেপি শাসনের অবসান হতে চলেছে। দীর্ঘদিন পর 15 বছরের সরকার গড়েছিল মধ্যপ্রদেশে, সেখানেও কিন্তু তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। ছত্তিশগড়েও বিজেপির অবস্থা অত্যন্ত খারাপ, এবং রাজস্থানেও কিন্তু যতটা ভাবা গিয়েছিল তার থেকে বিজেপি কিছুটা ভালো ফল করলেও অনেকটাই পিছিয়ে রয়েছে কংগ্রেসের তুলনায়। সব মিলিয়ে তিনটি রাজ্যে বিজেপি লোকসভা নির্বাচনে রাজস্থানে 25টার মধ্যে 25টা সিট, মধ্যপ্রদেশে 29টার মধ্যে 26টা সিট এবং ছত্তিশগড়ে 11টার মধ্যে 10টা সিট পেয়ে পার্লামেন্টে 2014 সালে ক্ষমতা এসেছিল। সেখানে কিন্তু রীতিমতো খারাপ অবস্থা বিজেপি। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে যোগদান করেছেন বিজেপি নেতা মোহিত রায়। মোহিত বাবু, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অত্যন্ত খারাপ রেজাল্ট করতে চলেছে বিজেপি। তার কারণ আর্লি ট্রেন্ড যা ছিল, এখন দিনের মাঝামাঝি সময়, এখন প্রায় 11টা বেজে গেছে। এই অবস্থায় মোটামুটি কাউন্টিং এর একটা 30% বা 40% হয়ে গেছে। যা বোঝা যাচ্ছে তাতে বিজেপি কিন্তু ভরাডুবি হতে চলেছে বেশ কয়েকটি জায়গায়। কেন এরকম হলো? দেখুন, ভরাডুবির ব্যাপারটা যেরকমভাবে ভাবছেন আরও ফলাফল বেরোলে বোঝা যাবে। যেমন ধরুন ছত্তিশগড়ে যদি আপনি 2013-র ভোট দেখেন, ভোটের শেয়ার দেখেন, দেখবেন 1% আপনারা জিতেছিলেন। হ্যাঁ, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে 1% তফাৎ ছিল, কিন্তু সিটের তফাৎ ছিল 10%। এখন যতক্ষণ না সম্পূর্ণ ফলাফল এবং তার বিশ্লেষণ পাওয়া যাচ্ছে, তাতে অর্থাৎ জনসমর্থন ভারতীয় জনতা পার্টি কতখানি হারালে নিশ্চয়ই সেটা ভাবতে হবে। আমরা নিশ্চয়ই ভাববো, এটা গণতন্ত্রের ব্যাপার। সেটা এখনই ততটা বলা যাচ্ছে না। রাজস্থানের ক্ষেত্রে দেখবেন অনেকটা কেরালার মতো বা ভারতের অন্যান্য রাজ্যেও হয়, প্রতি 5 বছর পর সরকার পাল্টায়। তো আমাদের যে রাজে সিন্ধিয়ার কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল যে বসুন্ধরা পাল্টাতে পারবেন কিনা, পারেন। বসুন্ধরা রাজে মধ্যপ্রদেশ এখনো বলা যাচ্ছে না। এখন সুতরাং 3টি রাজ্যের মধ্যে আমরা যে ফলাফল হয়েছে তাতে যেটা রাজ্যগুলোর ক্ষেত্রে নিশ্চয়ই যদি না হয় ভারতীয় জনতা পার্টি তার ক্ষমতা হারাবে, এটা নিশ্চয়ই আমাদের কাছে একটা ধাক্কা। আমরা নিশ্চয়ই এটা নিয়ে ভাববো। কিন্তু লোকসভা নির্বাচন নিয়ে যদি এটা নিয়ে ভাবা শুরু হয়, আমার মনে হয় যে সেটা একটু বাড়িয়ে ভাবা হবে। কারণ রাজ্য নির্বাচন এবং লোকসভা নির্বাচন নিশ্চয়ই আলাদা। কারণ ভারতীয় গণতন্ত্র এটা সারা পৃথিবীতে এরকম নেই যে একেবারে 17-18টা ভাষাভাষী। আপনি ইউরোপকে দেখুন, তারা একসঙ্গে 70 বছর ধরে রয়েছে, যেখানে আলাদা আলাদা রাজ্য রয়েছে, সেখানে নির্বাচন হয়, আবার একটা ইউরোপের সাথে ভারতের তুলনা করবেন না। এই যে ম্যাচুরিটি ভারতীয় জনতার এসেছে, সেই ক্ষেত্রে আমার ধারণা লোকসভা নির্বাচনের মাপকাঠিটা আলাদা। তাতে কে জিতবে সেটা পরে কথা বলা যে এখন একটা বিষয় আপনার পার্টি একটাই খালি কথা বলা, নির্বাচনের ফলাফল দিয়ে কোনো কিছু না মহিদা একটা অনেক কথা বলছেন, মহিদা আরো বলবেন। একটাই খালি কথা বলার, সেটা হচ্ছে যে এই নির্বাচনগুলো 2013-তে হয়েছিল, বিধানসভার ভোটগুলো 14 পার্লামেন্ট ইলেকশনে ছিল। 14 তার রিফ্লেকশন আমরা 14তেও কিন্তু দারুণভাবে দেখেছি যে রাজস্থান এবং এই 65টা আসনের মধ্যে 3টি আসন বাদ দিলে সমস্ত আসন বিজেপির দিকে গেল। 62টা আসন গিয়েছিল বিজেপির দিকে। এই 3টে রাজ্যের যদি সবকটা সিট আমরা মেলাই লোকসভায়, সুতরাং একটা দারুণভাবে তারা অ্যান্টি ইনকামবেন্সি হোক বা যাভাবেই হোক 13 সালে তারা এসেছিলেন, কিন্তু তার রিফ্লেকশনটা কিন্তু এইরকমই সময়ে কাছাকাছি সময়ে লোকসভার ভোটটা হয়েছিল। সুতরাং এটা যে যাবে না
এখন আর্লি হতেই পারে, কিন্তু আমরা আগেকার ট্রেন্ডও তো একদম ডিসকন্টিনিউয়াস হয় না, ডিসকন্টিনিউড হয় না, সুতরাং এটা লোকে আলোচনা করবেই। বিজেপির যদি অপছন্দ হয়, লোকে আলোচনা এখনকার সঙ্গে করবেই, বিজেপি অপছন্দ হবে যে এটা তাদের কেন্দ্রীয় নেতা, তার বিরুদ্ধে এটা অ্যান্টি ইনকামবেন্সি কিনা আলটিমেটলি হবে। এইটা কিন্তু বড় জায়গা, যেখানে মধ্যপ্রদেশের বিশ্ব কৃষকদের এই দুরবস্থার সঙ্গে আমি শিবাজিৎ আপনার কাছে আসবো, নোটবন্দির সঙ্গে আমি এই মুহূর্তে লাইভে পেয়ে গেছি সোমেন মিত্রকে, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে। সোমেন দা, আমি বিশ্ব বলছি, নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। সোমেন দা, আপনি সভাপতির দায়িত্ব নেওয়ার পর কাকতালীয় হোক আর যাই হোক 2014 সালের পর থেকে কংগ্রেস যেখানে সমস্ত নির্বাচন হারছিল, পরের পর নির্বাচন হারছিল, আপনি সভাপতি হয়েছেন, কিছুদিন হলো, মাস 6 হয়েছে সভাপতি হয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেস আবার অন্যান্য স্টেটে বেশ চাঙ্গা হয়ে গেল এবং ফিরে আসছে। কেমন লাগছে, কি বলবেন? না, আমরা তো প্রথমেই বলতাম যে কংগ্রেস হচ্ছে গঙ্গা, কখনো জোয়ার আসে কখনো ভাটা আসে, কিন্তু ভাটা দেখে মনে করে, কেউ যদি মনে করে যে গঙ্গা শুকিয়ে গেল, তাহলে সাথে তাদের ভুল ধারণা। আমরা এই 5টা রাজ্যে তো আমাদের কাছে এটা প্রত্যাশিতই ছিল যে আমরা ভেবেইছিলাম যে এই রাজ্যগুলোর মধ্যে বেশিরভাগ জায়গায় আমরা জিতব। বিশেষ করে হিন্দি বলায় যেখান থেকে কংগ্রেস প্রায় মুছে গেছিল, সেখানে আমাদের সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে সেই হিন্দি বলয়ে কংগ্রেস তার নিজস্ব আধিপত্য প্রমাণ করেছে এই নির্বাচনের মধ্যে। যে ওই এলাকার মানুষ মনে করেছে উন্নয়নের নামে যে সীমাহীন দুর্নীতি চলছিল, তার বিরুদ্ধে রাহুল গান্ধী যে ডাক, পরিবর্তনের ডাক, সেই পরিবর্তনের ডাককে সমর্থন করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করেছে। এবং আমি বিশ্বাস করি রাহুল গান্ধী যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি কংগ্রেস পালন করবে এবং সেইখানকার মানুষের দৈনন্দিন জীবনের স্বাচ্ছন্দ্য তিনি এগিয়ে নিয়ে যাবেন। শোভেন্দা, আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বহুদিন হয়ে গেল, বহু উত্থান পতন দেখেছেন এবং বহু পালাবদল দেখেছেন। বিজেপির কি এমন হলো যেখানে আপনি কি মনে করেন যে এই রায় শুধুমাত্র রাজ্যের মানে সরকারের বিরুদ্ধে রায়, নাকি কেন্দ্র সরকারের নীতি, জিএসটি, নোটবন্দি, কৃষকদের সমস্যা সব মিলিয়ে তার বিরুদ্ধে রায়? না, এর আগের নির্বাচনে যখন মোদির ক্রেডিট হয়েছিল যে মোদি সাহেবের জন্য নাকি নির্বাচনে জেতা হয়েছে, এবার পরাজয়ের দায়িত্ব তো তাকেই নিতে হবে, কারণ তিনি যে প্রতিশ্রুতি মানুষের কাছে রেখেছিলেন সবটাই যে মিথ্যে, সেটা তাই 4.5 বছরের প্রমাণ হয়ে গেছে। তা মানুষ এই প্রতারণার বিরুদ্ধে রায় দিয়েছে। শোভেন্দা, আরেকটা জিনিস আমি জানতে চাইবো, আমরা দেখেছি প্রতিটা রাজ্যে ক্ষমতা যেই থাকে একটা ফেসের দরকার, একটা মুখের দরকার হয়, যে মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন। ছত্তিশগড়ে আপনি জানেন 2013 সালে গোটা কংগ্রেস পার্টির অর্ধেক লিডারই কিন্তু নকশালদের যে মাইন বিস্ফোরণে উড়ে গিয়েছিল, বিদ্যাচরণ শুক্লা এবং অন্যরা, এবং মহেন্দ্র কর্মা অন্যান্যরা। কিন্তু দেখা যাচ্ছে এবারে ছত্তিশগড়ে কংগ্রেসের কোনো মুখই ছিল না, কেউ জানে না মুখ্যমন্ত্রী কে হবেন, লিডারকে কেউ জানে না। সেই জায়গায় ছত্তিশগড়ে কংগ্রেসের যে ট্রেন্ড, যা রেজাল্ট আসতে শুরু করেছে, এটা অভাবনীয়। কেন আমাদের? হ্যাঁ বলুন সুমেন বলুন। না, আমি তো বললাম আমাদের মুখ তো রাহুল গান্ধী, আমাদের কংগ্রেস, সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি হচ্ছে আমাদের মুখ, দলের মুখ। তো মানুষ সেই মুখকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। যারা একদিন ধরে রাহুল গান্ধীকে বহুভাবে বিদ্রুপ করতেন, তাদের আজকে এই ফলাফল থেকে শিক্ষা নেওয়া উচিত যে মানুষকে বিদ্রুপ করে সাময়িক হাততালি পাওয়া যায়, কিন্তু মানুষের পার্মানেন্ট সমর্থনটা পাওয়া যায় না। তাহলে আপনি বলছেন রাহুল গান্ধীর ক্যারিশমা জেতাচ্ছে, কিন্তু তার পেছনে এই যে কৃষকদের যে ক্ষোভ টোপ, এগুলো কি কিছু নেই? শুধুমাত্র নোটবন্দি বা জিএসটি এগুলো কোনো কারণ নয়? না, আমি বলছি রাহুল গান্ধী মানুষের সমস্যার পাশে দাঁড়িয়ে আচ্ছা সেই সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষ সেটাকে বিশ্বাস করেছে, যেটা রাহুল গান্ধীকে বিজেপি বিশ্বাস করতো না, কিন্তু ওই এলাকার মানুষ
রাহুল গান্ধীর উপর বিশ্বাস এবং আস্থা রেখেছে। এই নির্বাচনের ফলাফল সেটাই প্রমাণ করে। ধন্যবাদ সোমেন দা। রাহুল গান্ধীর উপর মানুষ বিশ্বাস রেখে যায়, সোমেন মিত্র বলছেন। সোমেন মিত্র দীর্ঘদিনের কংগ্রেস নেতা, বহু যুদ্ধের সাক্ষী, এবং আমরা জানি যারা আমরা দীর্ঘদিন কংগ্রেস রিপোর্টিং করেছি। সুদীপ্ত দা, সোমেনদার বক্তব্য যে রাহুল গান্ধীর উপর বিশ্বাস রেখে যান, যদিও মিজোরাম এবং তেলেঙ্গানায় কিন্তু কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ, যদিও খুবই ছোট স্টেট, এবং তেলেঙ্গানায় আমরা জানতাম টিআরএস সরকার গড়বে, কিন্তু এতটা মার্জিনে গড়বে এটা আমরা ভাবতে পারিনি। সুদীপ্ত দা, না, বিশ্ব প্রথম হচ্ছে যে আমি মোহিত বাবুর কথা সম্পর্কে এটা সামান্য মন্তব্য, আমাকে হাসি পাচ্ছিল শুনি আর কি। এটা কোনো ম্যালিস নাই, কারোর সম্পর্কে বিদ্রুপ করার জন্য বলছি না। উনি এই সিদ্ধান্তে পৌঁছলেন যে ভারতের জনগণ ম্যাচিওর হয়েছে, ভারতের ভোটদাতারা ম্যাচিওর হওয়ার পর বিজেপিকে হারিয়ে দিল। এটা আমার খুব হাসি পাচ্ছে এটা ভাবতে আর কি। পরিণত বুদ্ধির পরিচয় দিল তারা বিজেপিকে হারিয়ে। তো যাই হোক, না, সোমেনবাবুর বক্তব্য সম্পর্কে আমার একটা বক্তব্য আছে, উনি তো কংগ্রেস নেতা, উনি কংগ্রেসের মতো করে বলবেনই। এটা মোটেই রাহুল গান্ধীর ক্যারিশমা ইত্যাদি কিছু নয়। রাহুল গান্ধীর ক্যারিশমা থাকতে এর আগে অনেক নির্বাচনে জিততেন। নোট বাতিল করার ঠিক 3 মাস পরেও কিন্তু উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপি বিপুলভাবে জিতেছিল। মোদি ফ্যাক্টরটা কাজ করছে কি করছে না, আমার মতে এটাই সব থেকে বিচার্য ছিল এই নির্বাচনে, এবং তারই একটা টেস্ট হয়েছে, তারই একটা পরীক্ষা হয়েছে। রাহুল গান্ধীর কৃতিত্ব সামান্য। কংগ্রেস বিরোধী দল হিসেবে সামনে ছিল। এই রাজ্যগুলোর এমনই পরিস্থিতি, আমি হিন্দি বেল্টে 3টে রাজ্যের কথা বলছি, যে এখানে বিজেপির বিকল্প হচ্ছে একমাত্র কংগ্রেস, নেই এখানে অন্য কোনো বিকল্প নেই। সেখানে এরা বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেসকে বেছে নিয়েছে। আমি কিন্তু দেখছি কংগ্রেস অন্য দুটো রাজ্যে, তেলেঙ্গানাতে এবং মিজোরামে কিন্তু লোকে কংগ্রেসকে বেছে নেয়নি, না বিকল্প আছে বলে। সেখানে কিন্তু অন্য টিআরএস বিকল্প, টিআরএস তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি তারা নতুন রাজ্য এনে দিয়েছে, তেলেঙ্গানা রাষ্ট্র সৃষ্টির পিছনে তারা আছে বলে মানুষ মনে করে, তারা তাদের আবারও ভোট দিয়ে জিতে আনলো, দ্বিতীয়বারে ভোট দিয়ে জিতে আনলো। সুতরাং কংগ্রেস একটা বিকল্প হিসেবে বিরাট কিছু করে সাফল্য আমি এটা কিন্তু মনে করি না। আমি এটা মনে করি বিজেপির ব্যর্থতা। সাধারণভাবে সাধারণ মানুষের কাছে বিজেপি যে কথাগুলো বলছে, প্রচার এত বেশি করে করছে, কিন্তু মানুষের কাছে জিনিসের সুফল পৌঁছয়নি। বিষয় আমি একটা কথা বলছি, হোয়াটসঅ্যাপে আজকাল অনেক মেসেজ আসে না। কালকে আমার এক বন্ধু মুম্বাই থেকে সে মেসেজ করেছে, অনেকেই নিশ্চয়ই মেসেজটা পেয়েছেন, কালকে আমাদের অগ্নি 5 মিসাইলের সফল উৎক্ষেপণ হয়েছে। অগ্নি 5 মিসাইল হচ্ছে যেটা ইউরোপে পারমাণবিক অস্ত্র পৌঁছে দিতে পারে, ক্যাপেবল অফ ডেলিভারিং নিউক্লিয়ার ওয়ারহেডস টু ইউরোপ, ICBM। অগ্নি 5 তার যেটা সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। তা আমি তাকে পাল্টা একটা বললাম যে ইউরোপে, আমি জানি না যে ভারত কবে নিউক্লিয়ার ওয়ারহেড পৌঁছবে এবং কেন পৌঁছবে, নিউক্লিয়ার ওয়ারহেড ইউরোপকে ভারত মারার কেন প্রয়োজন হবে, টার্গেট যাবে কেন, ইউরোপ কারত করে আমাদের নিউক্লিয়ার ওয়েপন পৌঁছতে মানে মারতে হবে কেন। কিন্তু আমি বললাম যে আমাদেরকে ভোপালে, রায়পুরে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে গ্রামে, সেখানে কি জল পৌঁছেছে? আমি অগ্নি পাঠাচ্ছি ইউরোপে, বার্লিন অব্দি আমার অগ্নির খেয়ে পড়ছে, কিন্তু আমি জল দিতে পারছি কি রাজস্থানে? পারছি না। আমি কি কৃষককে ফসলের মূল্য দিতে পেরেছি? পারিনি। 1200 টাকা যেখানে উৎপাদন মূল্য, আখের যেখানে এমএসপি এখন মিনিমাম সাপোর্ট প্রাইস হচ্ছে 750 টাকা কুইন্টাল, এবার সেবার আখ বিক্রি করতে বাধ্য হচ্ছে লোকে 250-300 টাকা কুইন্টাল দরে। না না, 8 ভাগের 9 ভাগের 1 ভাগ মিনিমাম সাপোর্ট প্রাইসে, 8 ভাগ 9 ভাগের 1 ভাগ দামে কৃষক ফল বিক্রি করছে। তার কাছে আমি সরকারের সুফল পার্থবাবু, পার্থবাবু সেই ঘুরে ফিরে কিন্তু যেটা বলছেন, পার্থ যেটা বললেন খুব সঠিক। পার্থবাবু কিন্তু অনেক আগে থেকে বলছেন ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু সেই ঘুরে ফিরে কিন্তু খুব নিরপেক্ষভাবে বলবো, কি বলে আমাদের শিবরাজ সিং এর সরকার কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার দিয়েছেন। সেটা ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার পরে যেটা হচ্ছে ওভার প্রোডাকশন, এখন বিক্রি কি করে হবে, এই যে জায়গা, এইটা কিন্তু স্ট্রাকচারাল সমস্যা। সেই জায়গাটা কিন্তু বিজেপি কিভাবে 1864 এরকম স্টুডিওতে একবার যাবো। অদ্ভুত একটা রেজাল্ট আমরা পাচ্ছি, যেটা ছত্তিশগড়, যেখানে বিজেপি ধুয়ে মুছে প্রায় সাফ হয়ে যাচ্ছে, মানে ট্রেন্ডে ধুয়ে মুছে প্রায় সাফ। তার কারণ এই ট্রেন থেকে খুব একটা ইয়ে হবে না, তার কারণ ছত্তিশগড়ের যে রেজাল্ট আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু কৃষকদের যে ক্ষোভ বিক্ষোভ, তার সঙ্গে কোথাও কি পার্থবাবু আমি একটু দেখতে চাই सेकंड स्टूडियो सचिन पायलट की बोलते हैं, सुनो सचिन पायलट। जो शुरुआती रुझान आए हैं उससे स्पष्ट हो चुका है कि राजस्थान में पूर्ण बहुमत के साथ कांग्रेस पार्टी सरकार बनाने जा रही है। हमें अंतिम परिणाम तक इंतजार करना चाहिए, लेकिन जो संकेत मिले हैं मध्य प्रदेश और छत्तीसगढ़ में और राजस्थान में, तीनों राज्यों में कांग्रेस की सरकार बनना तय है। और 5 साल का कांग्रेस के कार्यकर्ताओं का और हम आम जनता का जो संघर्ष रहा, उसका ही परिणाम है कि जहां कांग्रेस पिछली बार सिर्फ 21 सीट जीती थी, आज हम लोग स्पष्ट बहुमत, और हमें वेट करना पड़ेगा, मुझे लगता है कि हमारा अच्छा बहुमत मिलेगा,
लेकिन भारतीय जनता पार्टी की जो लगातार हारें हुई उपचुनाव में और 5 साल तक जनता को जो त्रस्त किया, उसका परिणाम है कि आज जनता ने मन बना लिया कि राजस्थान में पुनः कांग्रेस की सरकार बनना तय है। जनता ने आशीर्वाद दिया है, उसका मैं आभारी हूं और हमें इंतजार करना पड़ेगा अंतिम परिणाम तक। लेकिन मुझे लगता है कि बहुत कंफर्टेबल मेजोरिटी कांग्रेस पार्टी की राजस्थान में आने वाली है। बाहर बड़ी संख्या में जनता नारे लगा रही है, हमारा मुख्यमंत्री कैसा हो, सचिन पायलट जैसा हो। वो तो देखो, ये किसको क्या पद मिलेगा इसका निर्णय कांग्रेस आलाकमान, राहुल गांधी जी, कांग्रेस के विधायक सब लोग बैठ के चर्चा करेंगे। आज का दिन बड़ा निर्णायक है। आज के दिन ही राहुल गांधी जी अध्यक्ष बने थे, 1 साल पहले राष्ट्रीय अध्यक्ष बने थे। तो मैं समझता हूँ इससे बढ़िया तोहफा उनके लिए क्या हो सकता है कि जब तीनों राज्यों में जहां बीजेपी का शासन था, आज तीनों राज्यों में पूर्ण बहुमत की, स्पष्ट बहुमत की कांग्रेस सरकार बनेगी। ये जनता के लिए एक जीत का विषय है। जीत हो रही है अगर तो जनता की हो रही है। जिन मुद्दों को लेकर कांग्रेस ने संघर्ष किया पिछले लगातार 5 सालों से राजस्थान में, उस पर जनता की मोहर लगती दिख रही है। जो संकेत मिले हैं, जो रुझान आ रहे हैं, उनको देखकर मैं संतुष्ट हूं, बड़ा आशावान हूं कि पब्लिक से जो उम्मीद हमने की थी उसी प्रकार उन्होंने वोट डाला है। वसुंधरा राजे के खिलाफ गुस्सा था या फिर कांग्रेस ने जो मेहनत की थी उसका परिणाम? आप देख लीजिए, जब पिछली बार भाजपा को आज से 5 साल पहले 165 विधायक जीते थे और बीच में लगातार चुनाव हुए, स्थानीय निकाय चुनाव हुए, प्रधानी के, नगर निगम के, परिषद के, विधानसभा के उपचुनाव, लोकसभा के उपचुनाव, तमाम जगह भाजपा हारती चली गई और आज भी 100 सीटें गंवाई हैं लगभग अब तक जो रुझान आए हैं। तो भारतीय जनता पार्टी के शासन के खिलाफ, मुख्यमंत्री जी के शासन के खिलाफ लोगों का गुस्सा था। साथ ही साथ जो कांग्रेस पार्टी ने विकल्प प्रस्तुत किया था, जो रोड मैप हमने तैयार किया, राहुल गांधी जी ने जो कैंपेन किया प्रदेश के अंदर, उसे देखकर जनता ने उसको पसंद किया है और कांग्रेस की तरफ लोगों की उम्मीदें हैं। आज इन राज्यों में और विशेष रूप से राजस्थान में जहां मैं हूं, यहाँ पर लोगों ने इस बात को स्पष्ट किया है। लेकिन जिस तरह से আমি নিউজ রুমকে বলবো ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রাজস্থানে কংগ্রেস জিতলে মুখ্যমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার, প্রধান দাবিদার সচিন পাইলটের বক্তব্য আপনারা শুনলেন। মধ্যপ্রদেশে যেখানে হাড্ডাহাড্ডি লড়াই, কাঁটে কি টাক্কর চলছে, সেখানে মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে 3 জন ছিলেন প্রথমে, কমলনাথ, দিগ্বিজয় সিং আর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিন্তু যিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন যদি কংগ্রেস জেতে, হাড্ডাহাড্ডি লড়াই, সেই কমলনাথ কি বলছেন একবার আমি শুনবো কমলনাথের বক্তব্য। একবার মধ্যপ্রদেশের কমলনাথের বক্তব্য আমাদের নিউজ রুমকে অনুরোধ করবো কমলনাথের বক্তব্য শোনানোর জন্য। जो मैंने कहा था कि कांग्रेस की विजय होगी, yes, we are very confident. Will you have to reach out to the BSP and SP? We are going to get full majority, no question about it. आपके बारे में कहा था कि आप मुख्यमंत्री बनेंगे। अब ये सब बात छोड़िए, अभी जब रिजल्ट आएगा तब बात करेंगे। যতটা কনফিডেন্ট দেখলাম সচিন পাইলটকে, কমলনাথ কিন্তু অতটা নয়, যদিও যেহেতু ওখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এগিয়ে আছে কিছু সিটে। আমি আসছিলাম পার্থপ্রতিম বিশ্বাস, পার্থবাবু যেটা আলোচনা হচ্ছিল ছত্তিশগড়ে কৃষকদের সমস্যার পাশাপাশি কোথাও কি মনে হচ্ছে মাওবাদী ইস্যুটাও কি কাজ করেছে যার জন্য এই রকম একটা রেজাল্ট হলো? দেখুন, এটা ঠিক কথাই যে এই প্রশ্নটা ছত্তিশগড়ের রেসপেক্টে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। বিশেষত গত 5 বছর ধরে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে ছত্তিশগড়ের মানুষ গেছেন, তাতে সেখানে কিন্তু মাওবাদ একটা সমস্যাই ছিল। এবং একই সাথে ছত্তিশগড়ের ইলেকশনের এই সুইপিং ট্রেন্ডটা সম্ভবত হতে পারে যে সেই রাজ্যের দলিত বলুন, ট্রাইবাল ভোট যেটা বলুন, অ্যাবসলিউটলি সেটা হচ্ছে বিজেপিকে ছেড়ে গেছে, যেটা একটা সাবস্টেন্সিয়াল ভোট শেয়ার যাদের রয়েছে। ঠিক 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 বলছেন এটা। এটা ফলে সেই কারণের জন্য এখানে সাধারণভাবে ছত্তিশগড় সম্পর্কে যে প্রেডিকশনটা যা হচ্ছিল গত 3 দিন ধরে, তার বাইরে চলে যাওয়ার কারণ সম্ভবত এটা একটা কারণ। এবং এছাড়াও যদি বলেন এই 3টে রাজ্যের মধ্যে প্রতিষ্ঠান বিরোধিতার ধাক্কাটা সবচেয়ে বেশি খেয়েছে, কারণ এখানে একই সাথে 15 বছর ক্ষমতায় থাকায় এবং অনুন্নয়ন। এটা ঠিক যে ওখানে কিছু সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ নিশ্চিতভাবে ওখানকার মুখ্যমন্ত্রী বিজেপির যিনি ছিলেন করার চেষ্টা করেছিলেন এবং তার সুফলও পেয়েছিলেন কিছুটা। কিন্তু শেষমেশ দেখা গেল যে ল অ্যান্ড অর্ডার দ্যাট বিকেম অ্যান ইস্যু, তার সাথে আসলো এগ্রিকালচারাল ক্রাইসিস, কৃষির যে সংকট, এবং ওখানকার ট্রাইবাল মানুষ তারা হচ্ছে যে মুখ ফিরিয়েছেন বিজেপির থেকে। এবং আমি এই কারণের জন্য বলছি যে এই ছত্তিশগড় ইলেকশনের রেজাল্টটাও ইন্টারেস্টিং। সমাজের বিভিন্ন অংশের মানুষ বিজেপির থেকে মুখ ঘোরাচ্ছেন কিনা এই ইলেকশনসগুলো থেকে আপনি একটা একটা করে বুঝতে পারবেন। আপনি কর্ণাটকের ইলেকশন যদি লাস্ট দেখেন, যে সেখানে এই আমরা গ্রামের ভোট বলছিলাম, গ্রামের ভোট এবং মাইনরিটি ভোট, সেটা হচ্ছে অনেক বেশি সংহত হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে আপনি যদি বলেন।
আপনি গত 4.5 বছরে মোদী সরকার ক্ষমতায় আসার পর যতগুলো লোকসভার উপনির্বাচন হয়েছে 30টার মতো, তার কোনোটাতেই বিজেপি নতুন করে জিততে পারেননি, এমনকি 8টা আসন তারা হারিয়েছেন। এবং এই যেখানে যেখানে ভোট হয়েছে ইন্টারেস্টিংলি তাতে এক এক রকম কম্বিনেশন ছিল। লাস্ট উত্তরপ্রদেশ বাই ইলেকশনও সেখানেও দাঁড়িয়ে দেখতে পাবেন যে মোদির বিরুদ্ধে যে সেখানকার বিভিন্ন সমাজের বিভিন্ন গ্রুপ, যেগুলোকে আমরা বলি সোশ্যাল গ্রুপ, সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কিন্তু অনেক বেশি স্ট্রেনদেন হচ্ছে। এবং এই যে ইলেকশন রেজাল্টটা যেটা এখন আমরা পাচ্ছি, এর মধ্যে দিয়ে যদি বলেন যে যা রাজনীতিবিদরা নিশ্চিতভাবে একটা ডিরেকশন খোঁজার চেষ্টা করবেন যে বিজেপিকে হারানোর জন্য কোন ধরনের জোট, কোন ধরনের কোয়ালিশনের লক্ষ্যে তাদের এগোতে হবে। কিন্তু একই সাথে এটাও ঠিক যে বিজেপি, আমি সুদীপ্তদা যে কথাটা বলছিলেন আমার আগের কথার রেসপেক্টে, যে বিজেপি যদি এর পরেও এই যে আমি বললাম যে সো কল্ড দ্য ওয়ার্কশপ অফ হিন্দুত্ব মধ্যপ্রদেশ এবং রাজস্থান, সেখানে ফেল করার পরও যদি হিন্দুত্বের ধ্বনি বাড়াতে চেষ্টা করেন, তাহলে আমি বলবো যে নিউটনের একটা সূত্র আছে যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এবং সেটা হচ্ছে পিওর সায়েন্সে যেমন ভ্যালিড, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সে ইকুয়ালি ভ্যালিড। এবং সেইটা একটা বড় ঝুঁকির জায়গা বিজেপির কাছেও হবে। এই কারণে যে যদি এই রাম মন্দির বা রাম এটাকে ইস্যু করেই বিজেপি কেবল এগিয়ে যাওয়ার চেষ্টা করতো, তাহলে 14 সালের ইস্তেহারে অন্তত পক্ষে 60 বার বিকাশ শব্দটা ব্যবহার করতে হয়েছিল এবং একবার রাম মন্দির শব্দটা ব্যবহার করতে হয়েছিল। যদি সেই পোল ফল্ট খেতে হয় 2019-এ, তাহলে হারের আগেই হার স্বীকার করবেন, এই ডিরেকশনে তারা যাবেন, এবং এটাই হচ্ছে পরিণামযোগ্য। এবং লাস্টলি আর একটা কথা বলবো যে মধ্যবিত্ত যারা আমাদের এই সমাজে প্রতিবাদের ভাষা বা অন্য ধরনের রাজনীতির ভাষা বহন করে, এই ইলেকশন রেজাল্টের পর একটা ভাব তৈরি হচ্ছিল গোটা দেশ জুড়ে যে মোদি সাহেব প্রায় অপ্রতিরোধ্য বা বিজেপিকে আটকানো যায় না। কিন্তু এই রেজাল্টগুলোর পর যে ভাবটা তৈরি হচ্ছে জনমানসে, ইয়েস দে ক্যান অলসো বি ডিফিটেড, এবং তাদেরকে হারানো সম্ভব এবং তারা হচ্ছে হারতে পারে, এই পারসেপশনটা যখন তৈরি হয় না, তখন বলছি যে মোদি বিরোধী যে শক্তি তাদের জোটবদ্ধ হওয়ার প্রসেসটাও অনেক বেশি স্ট্রেনদেন হয় এবং সম্ভবত ভারতবর্ষ সেদিকে যাচ্ছে। ফিরে এলাম বিরতির পর। আমি একবার রেজাল্ট দেখে নেব। এই মুহূর্তে রাজস্থানে 199টা সিটের ভোট গণনার কাজ চলছে। কংগ্রেস 100টা অর্থাৎ ম্যাজিক ফিগারে দাঁড়িয়ে রয়েছে, বিজেপি 74টি, অন্যান্যরা 25টি। চলে আসবো রাজস্থানের পর চলে আসবো মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের এই মুহূর্তের রেজাল্ট, এই মুহূর্তের ভোট গণনায় কংগ্রেস 108, অন্যান্যরা 8, বিজেপি 114, অর্থাৎ বিজেপি কিছুটা হলে এগিয়ে গেছে, বিজেপি এগিয়ে গেছে কংগ্রেসের তুলনায়। ছত্তিশগড়ে এই মুহূর্তে বিজেপি প্রায় শূন্যর দিকে যাচ্ছে, 18টি আসনে নেমে গেছে। চলে আসছি মিজোরামে এই মুহূর্তে সরকার গড়তে চলেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট, লালথান হাওলার। সেখানে কংগ্রেসের হাল অত্যন্ত খারাপ। চলে আসছি তেলেঙ্গানা কিন্তু সুনামি। তেলেঙ্গানায় টিআরএস অর্থাৎ তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি কিন্তু তেলেঙ্গানাতে কিন্তু সরকার গড়ার পথে অনেকটা এগিয়ে। মিজোরামে কিন্তু 24টি সিট জিতে ইতিমধ্যেই সরকার গড়ার পথে এগিয়ে রয়েছে এনএফ। জিতে মানে বলছি এগিয়ে। দেশ জুড়ে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, তাতে দুটো জিনিস পরিষ্কার। এক, তেলেঙ্গানায় সরকার গড়ছে টিআরএস। বিরাট কিছু বদল না হলে, যা হওয়া সম্ভব নয়, তেলেঙ্গানা থেকে মানে টিআরএসকে সরানোর প্রশ্নই নেই। আর মিজোরামে কংগ্রেস সরকারের পতন। মিজোরামে সরকার গড়ছে লালথান হাওলার মিজো ন্যাশনাল ফ্রন্ট। কারোর সমর্থন লাগছে না, তার কারণ 24টি আসনে তারা ইতিমধ্যেই এগিয়ে রয়েছে। অন্যদিকে রাজস্থানে সরকার গড়ার পথে এগিয়ে রয়েছে কংগ্রেস, ছত্তিশগড়ে সরকার গড়ার পথে এগিয়ে রয়েছে কংগ্রেস, আর মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই, কে সরকার গড়বে এখনো পরিষ্কার নয়। আমি আসছি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা মোহিত রায়। মোহিত বাবু, আর্লি ট্রেন্ড নয়, মোটামুটি দিনের মাঝামাঝি সময় অতিক্রান্ত, যেহেতু এবারে ভিভিপ্যাট মেশিনেরও সইসাবুদ আছে, নানা রকম কাউন্টিং আছে, সেই কারণে দেরি হচ্ছে। কিন্তু মোটামুটি পরিষ্কার যে ছত্তিশগড়, রাজস্থানে আপনারা ক্ষমতায় আসছেন না, মধ্যপ্রদেশে আসবেন কিনা তা হয়তো আর কিছু সময় পর পরিষ্কার হবে। না, প্রথমে এই বিষয়ে ঢোকার আগে দু একটা অন্য কথা বলে নেই। সোমেন মিত্র মহাশয়কে সম্মান জানিয়ে বলেছি যে ওনার ওই গঙ্গার জোয়ার ভাটার উদাহরণটা ঠিক নয়, কারণ জোয়ার ভাটাটা উপকূল অঞ্চলে হয়, পাটনার গঙ্গায় কোনো জোয়ার ভাটা হয় না। ফলে কংগ্রেস সর্বভারতীয় দল,
উনি যদি বলতেন গঙ্গার মতো চিরপ্রবাহমান তাহলে ঠিকই ছিল। পার্থপ্রতিম বাবু কিন্তু আপনারা যে পরিচয় দেন সিপিএমের প্রতিনিধি, উনি সেই দলের হয়ে নির্বাচনেও দাঁড়িয়েছেন, সুতরাং আমি ওনার বক্তব্যকে সিপিএমের বলেই ধরবো। ধরেন। এবং তৃতীয়ত, এত বড় একটা নির্বাচন হয়ে গেল, কোথাও কোনো হিংসা নেই, এবং এখানের 3টি জায়গায় বিজেপি শাসক দল ছিল, সেজন্য আমরা গর্বিত যে এরকম পরাজয়েও কোথাও কোনো শান্তি হয়নি। ফলে বাঙালি হিসেবে এখন ভারতবর্ষে অন্য কোথাও যেতে লজ্জা করবে। তেলেঙ্গানা প্রসঙ্গে বলি, আপনারা পার্থবাবু বললেন কৃষক বিক্ষোভ টিক্ষোভ। এখন দেখুন, ভারতবর্ষে এই যে ভাষাভিত্তিক রাজ্য তৈরি হয়েছে, এই রাজ্য তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশের আন্দোলনের জন্য। ওনাদের খুব রামালু অনেক দিন অনশন করেছেন, দিনটায় ভুলটুল হতে পারে, সম্ভবত 56 দিন মৃত্যুবরণ করেন, এবং তারপরে ভাষাভিত্তিক রাজ্য হয়। মহিতা, তেলেঙ্গানা ছেড়ে দিন, তেলেঙ্গানা আমি বলে নিই, তেলেঙ্গানার প্রসঙ্গ যখন এসেছে, এখন তেলেঙ্গানাতে আমি নিজের কর্মসূত্রে বেশ সেখানে যাতায়াত হয়, আমি খুব অবাক হয়েছিলাম এবং তেলেঙ্গানার মানুষদের বারবার জিজ্ঞেস করতাম যে আপনাদের একই ভাষা, ওনাদের হায়দ্রাবাদে যত বড় বড় মূর্তি আছে সবাই পুরো অন্ধ্রের লোক করে, কিন্তু সেখানে একটা ডিসক্রিমিনেশনের ব্যাপার ছিল যে কোস্টাল লোকেরা বেশি চাকরি বাকরি পায়। ফলে এই নতুন রাজ্যটা তৈরি করেছেন টিআরএস। এখন ওনার এই যে প্রভাব, এই প্রভাব আরও বেশ কিছু বছর খুব শক্ত থাকবে। অন্যান্য জিনিস থাকলেই, পার্থবাবু বলেছেন সোশ্যাল সায়েন্স বলে কিছু হয় কিনা আমি জানি না, আমার ধারণাটা সোশিওলজি, তা নাহলে সব অঙ্ক দিয়েই সব সমস্যার সমাধান হয়ে যেত। রাজস্থানের ক্ষেত্রে দেখুন, রাজস্থানের রেজাল্ট আসছে, রাজস্থানের এই মুহূর্তে আরো আপডেট আসছে। রাজস্থানের এই মুহূর্তের রেজাল্ট 199টার মধ্যে কংগ্রেস একটু পিছিয়ে পড়লো, 97। 78টি আসন জিতেছে, এগিয়ে আছে বিজেপি, অর্থাৎ কংগ্রেস একটু পিছিয়ে গেল, ম্যাজিক ফিগার থেকে একটু পিছিয়ে গেল কংগ্রেস। যেটা ট্রেন্ড চলছিল, যা ভাবা গিয়েছিল যে কংগ্রেস এতে ক্লিন সুইপ করে রাজস্থানে, তা কিন্তু এখনো পর্যন্ত নয়। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু রাজস্থানেও হচ্ছে। হ্যাঁ মহিতা, বলুন। রাজস্থান নিয়ে আমরা সত্যি কথা বলতে আমরা অতটা আশাপ্রদ ছিলাম না। এক তো হচ্ছে রাজস্থানে প্রতি 5 বছর পর পর সরকার বদলায়, সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, এটা অনেক রাজ্যেই হয়, আমি আগেও বললাম। এছাড়া নেতৃত্ব নিয়েও কিছু সমস্যা ছিল, এটা এখন স্বীকার করতে কোনো বাধা নেই। কিন্তু যা ফলাফল হচ্ছে, মানে বসুন্ধরাকে আপনারা সরাতে পারলেন না। না, আমরা বললাম তো, আমরা আশাপ্রদ ছিলাম না, কিন্তু এখন যা ফলাফল দেখছি তাতে কিন্তু আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো ফলাফল। এবং আমাদের সামনে খুব সদ্য কর্ণাটকের উদাহরণ তো আছেই, যা দেখছি 97 আর 78, 25, তাতে যখন তখন কোনো কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। মধ্যপ্রদেশ এই সবগুলোর ক্ষেত্রেই একটা এন্টি ইনকামবেসি আছে, 15 বছর ধরে একটা সরকার চালাচ্ছে। অনেক সময় নিজেদেরও মনে হয় যে গণতন্ত্রে একটু পরিবর্তন হয় ভালো। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত যায় ভারতীয় জনতা পার্টি সেখানে এগিয়ে রয়েছে। এই মাওবাদী প্রসঙ্গটা বারবার আসছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে মাওবাদী বিষয়টা সন্ত্রাসবাদের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকটা ভারতীয়ের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু এইসব রাজ্যগুলোতে সার্বিক নির্বাচনে এর প্রভাব কিন্তু খুব সামান্য, কারণ এগুলো খুব ছোটোখাটো কয়েকটা জায়গায় সীমিত, অর্থাৎ কয়েকটা ভোট কেন্দ্রের বাইরে এর কিন্তু কোনো প্রভাব নেই। না, আমি সমস্যাটা গুরুত্বপূর্ণ সেটা আমি বলছি না, কিন্তু বস্তা রিজিয়নের বিরাট অংশে কিন্তু মাওবাদীদের প্রভাব রয়েছে। বস্তা রিজিয়নে বহু সিট আছে যেখানে কিন্তু মাওবাদীদের বড় প্রভাব রয়েছে। মাওবাদীদের প্রভাব যেটা বলছেন, যেটা সন্ত্রাসবাদীদের যেটা একটা হয়, তারা একটা বোম ফাটালে 10টা লোক মারা যায়, এবং মিডিয়ার ক্ষেত্রে এগুলো খুব আকর্ষণীয় হয়, একটা কিছু হয়, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু সামাজিক জীবনে এর প্রভাব তেমন কিছু পড়ে না, কয়েকটা পকেটের মধ্যেই থাকে। তার ফলে মানে এর দিক থেকে মানে আইন শৃঙ্খলার দিক দিয়ে সেদিক দিয়ে একটা প্রবলেম, আইন শৃঙ্খলা না, সার্বিকভাবে ভারতীয় গণতন্ত্রের সমস্যা। কিন্তু ভোটের ক্ষেত্রে মাওবাদীরা কোথাও কিছু, কারণ মাওবাদীরা সব জায়গায় ভোট বয়কটের ডাক দেয়, কোথাও কিচ্ছু হয় না। ওই ছত্তিশগড়ে গোটা কয়েক গ্রামকে ওরা একদম ভয় দেখিয়ে রেখেছিল, এবার আপনারা দেখেছেন ভোটে তাও হয়নি। সুতরাং এর প্রভাব কিন্তু ভোটে সামান্য। মানে এক মিনিট, ভয় দেখিয়ে রেখেছিল, আগেরবারে ভোট হয়নি। একটা কথা বলার আছে, আমি এখানে প্রথম কথা বলি, উনি যে বললেন যে কথাটা,
যে বাঙালি হিসেবে ওনার বাইরে যেতে লজ্জাবোধ হয়, সেই জায়গায় দাঁড়িয়ে বলি হ্যাঁ আমরা বাঙালি হিসেবে বাইরে যেতে গর্ববোধ করি। কারণ এই যে মাওবাদী সমস্যার কথা বললেন, সেই মাওবাদী সমস্যা বাংলায় বিরাট আকারে ছিল। সেই মাওবাদী কিন্তু সমস্যাটাকে পুরোপুরি নির্মূল করা গেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, লোক একটা পঞ্চায়েত নির্বাচনে মরে গেছে, বিধানসভায় কত মরবে। প্রতিবাদ এসছে বাংলা থেকে, জিএসটির পরে প্রথম প্রতিবাদ এসছে বাংলা থেকে, সাধারণ মানুষের হয়ে প্রথম মুখ খুলেছে বাংলা থেকে। এবং এই জয়ের জন্য, এই জয়ের জন্য মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই জয়ের নেতৃত্ব মানুষকে, মানুষই পারে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে, মানুষই পারে সাধারণ মানুষের রুখে দাঁড়াতে, এবং সেই নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু বাংলা আছে। তাই বাংলা প্রথম থেকেই কিন্তু এই সরকারের যে সাম্প্রদায়িক বিভাজনের জায়গা, এই সরকারের জিএসটির মতো সাধারণ মানুষকে অসহায় অবস্থায় এনে দেওয়ার জায়গা, পেট্রোল ডিজেলের দিন দিন দাম বৃদ্ধি, আধার কার্ডের নামে মানুষ নাগরিকদের সুদের হার কমিয়ে দিয়ে ব্যাংকে তাদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া, সেই সবের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে আবার। 2019 বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে আমি সখাত সলিলে ডুবে মরি সাইমা, আমি সখাত সলিলে ডুবে মরি সাইমা। এই বাংলা সাম্প্রদায়িক বিভাজনের আলোচনায় দেখেছেন ধর্মনিরপেক্ষ, এটা সর্বভারতীয় ব্যাপার হচ্ছে, এটা সাধারণ মানুষ সুখে শান্তিতে আনন্দ থাকে। এই বাংলায় মাওবাদী সমস্যা নেই। এই বাংলা কিন্তু ভারতবর্ষকে ডাক দিয়েছে আজ, ভারতবর্ষ পরিবর্তিত হও, পরিবর্তন করে দাও। অভিষেক কি বলছেন? অভিষেক কি বলছিলেন বলুন। অভিষেক বলুন না, খুনিদের অভিষেক বলুন। হ্যাঁ, মানে আমি এতক্ষণ ধরে শুনছিলাম, মানে কেন্দ্র এবং রাজ্যের শাসকের রং আলাদা কিন্তু অসহিষ্ণুতাটা একই রকম। যাই হোক, আমি আমার প্রসঙ্গে ফেরত আসি। উনি প্রথমে কি একটা জোয়ার ভাটা কি একটা বললেন, একটা অপ্রাসঙ্গিক কথাবার্তা। মানে চিরকাল আমরা যেটা দেখে এসেছি, যখনই অন্যরকম কিছু একটা পরিস্থিতি তৈরি হয় তখনই একটা অপ্রাসঙ্গিক। এবং গত 4.5 বছরে, আজকে নরেন্দ্র মোদী প্রশ্নের উত্তর দেয়নি এটা নতুন কথা না, গত 4.5 বছরে একটাও প্রেস কনফারেন্স করেনি। তো আজকে নতুন করে, আজকে তো আরও করবেন না। তো আমি প্রথমে অঞ্জন বাবুর প্রশ্নের একটা উত্তর দেবো। উনি বললেন যে রাহুল গান্ধীর কৃতিত্বটা কি। অ্যাবসলিউটলি রাহুল গান্ধীর ক্ষেত্রে আমি একটা ক্রিকেটিং প্রভার্ব ইউজ করব। অঞ্জন বাবু না, সুদীপ্ত, সরি সুদীপ্ত ওই কথাটা বলেছিলেন, ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম ইজ। আজকে আমরা যদি কোথাও হেরে যাই, তার সিংহভাগ দায়ভার যখন ওনার, আজকে বিজয়ের সিংহভাগ কৃতিত্ব ওনার। কিন্তু তার মানে এই নয় যে অশোক গেহলট, তার মানে এই নয় যে সচিন পাইলট, তার মানে এই নয় যে কমলনাথ, তার মানে এই নয় যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তাদের কোনো ভূমিকা নেই। 1, 2, প্রশ্ন নেওয়ার জন্যে 56 ইঞ্চি ছাতি লাগে না, সিংহ হৃদয় লাগে। সেই জিনিসটা রাহুল গান্ধী বারবার সেটা দেখিয়েছেন। অনেক সময় সেই প্রশ্ন ওনার অনুকূলে হয়নি, কিন্তু উত্তর দেওয়ার সৎ সাহসটা দেখিয়েছেন। 2, 3 নম্বর, একটু আগেই মানে আমরা যে সরকারি ব্যাপারগুলো দেখছিলাম, এই যে ব্যালট, আজকে এখন পোস্টাল ব্যালট কাউন্ট হয়েছে, 3টে রাজ্যের ক্ষেত্রেই আমরা দেখেছি পোস্টাল ব্যালটের সময় 3টে রাজ্যেই পিছিয়ে ছিল। সরকারি কর্মচারীদের এই ক্ষোভটার কারণ কোথায়? 2.5 লক্ষ সরকারি কর্মচারী রাজস্থানে 3 মাস ধরে ধর্মঘট করছে। কেন? শুধু কৃষকদের সমস্যাটা নয়, যে উনি বলেন না সোশ্যাল ইঞ্জিনিয়ারিং না সোশিওলজি, শব্দের জাগলারিতে না গিয়ে সমস্যাটাকে অ্যাড্রেস করি। দিনের শেষে সমস্যাগুলো আছে, সমস্যাটা আরো আছে যে আজকে শিক্ষা ক্ষেত্রে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তো যেখানে সেখানে না ব্যবহার করাই ভালো, আমি সেটাই বলছিলাম। কি সায়েন্স বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, যেখানে সেখানে ব্যবহার না, এর থেকে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ আছে। আর উনি এক্ষুনি বললেন খুনি সরকার, বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই। খুনি সরকার ঠারকার বললেন, মনসুর বলে মধ্যপ্রদেশে একটা জায়গা আছে, সেখানে শিবরাজ সিং চৌহানের পুলিশ গুলি চালিয়েছিল। রাজস্থানে আলওয়ারে দলিতদের কিভাবে মারা হয়েছিল সেটা আমরা দেখেছি নির্বাচনের সময়। আমি তো নির্বাচনের কথা বলি, নির্বাচনের সময়, আমি নির্বাচনের সময় আইন শৃঙ্খলাটা রাজ্যের হাতে থাকে না।
ফর ইওর কাইন্ড ইনফরমেশন। আমাদের নির্বাচনের সময় কথা বলেছি, গোরক্ষকদের তাণ্ডব আমরা দেখি। হ্যাঁ, ঠিক আছে। নির্বাচনের সময় কথা বলেছি, আপনি ওভারঅল আইন শৃঙ্খলাটা একটা স্টেট ম্যাটার। শুনুন, যখন আপনার সময় তো আমি শান্তভাবে হাত তুলেছিলাম, আপনি একটু শোনার অভ্যেসটা করুন। আপনাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনারা শোনেন না, না আপনি না আপনাদের আমাদের প্রধানমন্ত্রী। শোনাটা খুব ভালো অভ্যেস। যাই হোক, যে প্রসঙ্গগুলো বলছিলাম, আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা, সেখানে দাঁড়িয়ে ক্ষোভ আছে। হ্যাঁ, অনেক জায়গাতে আমি এক্ষেত্রে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটা কথা অবশ্যই মেনশন করতে চাইবো। রাজস্থানের এই বা মধ্যপ্রদেশের ক্ষেত্রে উনি একটা খুব দামি কথা বলেছিলেন, যে আজকে আমরা এতদিন ধরে যে শিবরাজ সিং চৌহান আছে, সেটা যত না ওনার কৃতিত্ব, তার থেকে অনেক বেশি কংগ্রেসের ব্যর্থতা। কারণ কংগ্রেসে আভ্যন্তরীণ সমস্যাগুলো ছিল, 1% হচ্ছে গিয়ে ডিফারেন্স থাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে বহুজন সমাজবাদী পার্টি, অজিত যোগী, এদের যে জোটগুলো আছে, আচ্ছা উনি ছত্তিশগড়ের একটা কথা বললেন যে ডেসিমিটেড হয়নি। গতবারের নির্বাচনে অজিত যোগীর কোনো দল ছিল না। অজিত যোগীর দল থাকা সত্ত্বেও আমরা ক্লিন সুইপটা করতে পেরেছি। মানে বুঝতে হবে যে যেই থাকুক না কেন, মুখ থাকুক না থাকুক, আমি বিজেপিকে হাঁটাবো, এই মানসিকতাটা অনেক বেশি বড় হয়ে দেখা দিয়েছে ছত্তিশগড়ের মানুষের কাছে। যখন আপনাকে অপছন্দটা অন্য কাউকে পছন্দের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন এটা সেকেন্ড একটা ন্যারেটিভ আজকে উঠে এসছে এটা বিজেপি আর অপরাজেয় নয়, যে ইনভিনসিবল, আমরা 22টা রাজ্যে আছি। হ্যাঁ, তার ভেতর এরকম রাজ্য যে মেঘালয়ে মাত্র 2টো সিট জিতে সরকার গঠন করেছেন। তার ভেতর গোয়াও আছে, যেখানে ওনারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন না, কিন্তু সরকার গঠন করেছেন। তার ভেতর বিহার আছে, তার ভেতর কিছুদিন আগে পর্যন্ত জম্মু কাশ্মীর ছিল, যে পিডিপির কথা। অতএব সরকার গঠন হবে কি হবে না সেটা অন্যের ব্যাপার। মানুষের রায় কিন্তু আমরা অনেক দিন ধরেই দেখছি বিজেপির বিরুদ্ধে একটা পুঞ্জীভূত ক্ষোভ হচ্ছে। হ্যাঁ, এরকম ডিসাইসিভ সংখ্যা আসেনি, এবং আমরা জানি সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে সংখ্যা শেষ কথা বলে। আজকে কর্ণাটক এবং গুজরাটে কংগ্রেসের প্রাপ্ত ভোট কিন্তু অনেক বেশি, কিন্তু তারপরেও আমরা কিন্তু বিরোধী মানে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়ে উঠতে পারিনি। তাই আমাদেরকে কিন্তু সেই কৃতিত্বটা খাটো হয়ে গেছে। স্বাভাবিক, আমরা যখন সংসদীয় গণতন্ত্রে এসছি, আমাদেরকে সেই সূত্রটা মেনে নিতে হবে। সেম রুল অ্যাপ্লাইজ ইন কেস অফ মিজোরাম। একটা জিনিস বলি অভিষেক, আপনি ঠিকই বলছেন। এই মুহূর্তে ভারতবর্ষে সেই অর্থে দেখতে গেলে পাঞ্জাব ছাড়া কোনো জায়গায় কোনো স্টেটে কিন্তু কংগ্রেস ক্ষমতায় নেই। সেই অর্থে আপনি যদি বলেন পাঞ্জাব ছাড়া না, মানে আজকের পর না আজকের আগে? আজকের আগে। আচ্ছা, আজকের আগে হলে পাঞ্জাব, মিজোরাম, পন্ডিচেরি। আমি বড় স্টেট বললাম। আচ্ছা, বড় স্টেট। হ্যাঁ, আমি একবারও কিন্তু এই কথাটা বলছি না যে আমাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ ছিল না। আমি প্রথমেই বলেছিলাম 70 বছর রাজ্যে থাকার, 70 বছর সরকারে থাকার পর খুব স্বাভাবিক কারণেই আমাদের। অভিষেক, আপনাকে এক মিনিট থামাবো। এই মুহূর্তে রেজাল্টের একটা অদ্ভুত পরিবর্তন। মধ্যপ্রদেশের চিত্রটা একবার দেখে নেওয়া যাক। ভাবা যাচ্ছে না মধ্যপ্রদেশে কি হবে, কোন দিকে যাবে, কিন্তু একবার দেখে যাওয়া যাক আমাদের এলইডি স্ক্রিনে। একবার মধ্যপ্রদেশে 111 কংগ্রেস, 111 বিজেপি, 110 হয়ে গেল। 110 হয়ে গেল, মানে বলতেই 111 ছিল। 111 কংগ্রেস, 110 বিজেপি। একদম কাটে কি টাক্কর, যেটা কাল থেকে আমি বলছিলাম যে তাই হচ্ছে। মায়াবতী তারা মনে হয় 6টি আসনে এগিয়ে আছেন। এই আদার্স যে 9টি আছে, 9টির মধ্যে 6টি আসন কিন্তু মায়াবতীর এগিয়ে রয়েছেন। অর্থাৎ ছত্তিশগড়ে যেটা আমরা ভেবেছিলাম মায়াবতী একটা ফ্যাক্টর হবেন, হয়তো মধ্যপ্রদেশে মায়াবতী ফ্যাক্টর হয়ে যাবেন, ছত্তিশগড়ে তো হচ্ছেন না। সেটা পোস্টপোলের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট কি হবে, সেগুলো নেপথ্যে অনেক কিছু। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, একই সঙ্গে যারা আদার্সের মধ্যে মায়াবতীর বিএসপি ছাড়াও রয়েছে নির্দলরা। এই নির্দলদের একটা বড় অংশ সাধারণত যেটা হয় বিজেপির, কংগ্রেসের বিক্ষুব্ধ। বিজেপিরও আছে, সাধারণত কংগ্রেসের বেশি হয়। তো বিজেপি তারা জেতার পর কি করবেন, কোন পক্ষে যাবেন, তারা সাধারণত যেদিকে পাল্লা ভারী সেদিকেই ঝুঁকে পড়েন। সেক্ষেত্রেই যেটা অভিষেক বলছিলেন, গোয়াতে যা হয়েছিল বা মেঘালয়ে যা হয়েছে, কংগ্রেস আশা করি এবার আর সেই ভুল করবে না। মানে গোয়াতে এবং মেঘালয় যেটা হয়েছিল অনেক আগে হয়েছিল, এখন দেশের ট্রেন্ডটা কিন্তু আমি বলছি যে কংগ্রেস সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি। কর্ণাটকে আমরা দেখলাম, সুদীপ্ত মনে আছে, কর্ণাটকে আমরা দেখলাম যে সেখানেও তো একই রকম হয়েছিল, এবং তাকে আমাদের আগে ইয়েদুরাপ্পাকে আগে আনা হলো, ইয়েদুরাপ্পা পদত্যাগ করতে বাধ্য হলেন। শেষ করুন প্লিজ। আমার ধারণা ওই মেঘালয় এবং এতে যা হয়েছিল, গোয়াতে যা হয়েছিল, তার থেকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবার শিক্ষা নেবেন
এবং তারা আজ রাতেই সরকার গঠনের জন্য ঝাঁপাবেন। তুই কি বলছিস ইতিমধ্যে উড়ে গেছেন? আজ রাতেই তারা সরকার গঠনের জন্য ঝাঁপাবে, তা না হলে কিন্তু মধ্যপ্রদেশে অন্যরকম হয়ে যেতে পারে। যদি কেউ 116 মার্কটা না পেরোতে পারে, 116 যদি বিজেপি বা কংগ্রেস এককভাবে পেরিয়ে গেল তো হয়ে গেল, তাহলে তো সেখানে গল্প শেষ। কিন্তু তার থেকে যদি কমে থাকে তাহলে কিন্তু কংগ্রেস নেতৃত্ব, আমার ধারণা এখনকার যে পরিস্থিতি, এখন তাদের মুড আর কি মুড, তাই তারা আজ রাতেই সরকার গঠনের জন্য ঝাঁপাবে। যে না ঝাঁপানোর জন্য, যে ভুলটা করার জন্য মেঘালয় এবং গোয়াতে কিন্তু তারা খেসারত দিয়েছিল, যেটা শিবাজি বলছে। কর্ণাটকে করেনি, কর্ণাটকের সঙ্গে সঙ্গে তারা পেশ করেছিল। কর্ণাটক আরেকটা ফ্যাক্টর ছিল, কর্ণাটকে কিন্তু এই যে জেডি আমাদের জেডিইউ মানে জেডিএস আমাদের যারা কুমারস্বামী ইয়েতে, সেখানে কিন্তু তাদের সংখ্যাটা কিন্তু কম ছিল না। হ্যাঁ, সুতরাং মানে কর্ণাটক মানে এতটা ইজি ছিল না। কিন্তু একটা জিনিস শুধু পরিষ্কার যে যদি কোনোভাবে মধ্যপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা কেউ না পায়, হয়তো সরকার যদি বিজেপি গড়তেও পারে, কিন্তু 2014 টাফ হয়ে গেল, নিয়ে কোনো সন্দেহ নেই। না, অবশ্যই টাফ হয়ে যাবে। সামনের বছর লোকসভা নির্বাচন তো বটেই, সে তো তাতে কোনো সন্দেহ নেই। আমি তো সেটাই বলতে চাইছি যে 13 সালের এফেক্টটা যদি 14 সালে এতভাবে পড়ে, তো আজকে 18 সালের এফেক্টে 19 সালে পড়বে না কেন? সেটাও তো কোন সায়েন্স মেনে কিংবা সোশ্যাল সায়েন্স মেনে, সেটাও তো উত্তর দিতে হবে, ভাবতে হবে বিজেপিকে। আমি ফিরে আসছি এই আলোচনায়, একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর ফিরে আসছি সিংহাসনের সেমিফাইনাল।